মানে সত্যি বলছি, এদের আচরণ দেখে অবাক হয়ে যাচ্ছি। পাকিস্তান আমেরিকার হয়ে ইরানের কাছে বারবার সিজফায়ারের প্রস্তাব নিয়ে যাচ্ছে। এটা নতুন না, এটা আগেও হয়েছে। কিন্তু এখন যেভাবে হচ্ছে সেটা দেখে মনে হচ্ছে পাকিস্তান সরকার যেন একটা বড় চুক্তির দালাল হয়ে গেছে। আমেরিকার বার্তা নিয়ে ইরানের দরজায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রথম প্রস্তাবটা ছিল ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে আমেরিকা ৪৫ দিনের সিজফায়ার দেবে। ব্যাস এতটুকু। ইরান শুনে কি বলল জানো? পরিষ্কার না, একদম সরাসরি বলে দিল এই ৪৫ দিনের টেম্পোরারি সিজফায়ার আমরা চাই না। গাজাতে দেখেছি সিজফায়ার মানে কি, লেবাননে দেখেছি সিজফায়ার ঘোষণা হয় কিন্তু হামলা বন্ধ হয় না। তো এই ধরনের কাগজের চুক্তিতে আমরা রাজি না। এখন ভেবে দেখো, এটা কিন্তু একটা বড় পয়েন্ট। ইরান বলছে পার্মানেন্ট সিজফায়ার চাই, মানে যুদ্ধ চিরতরে বন্ধ হোক। আর এটা শুনে আমেরিকা বলল ঠিক আছে, সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। আর এখানেই আসল খেলা শুরু হয়। পাকিস্তান দ্বিতীয়বার ইরানের কাছে গেল, এবার বলল দেখো আমেরিকা পার্মানেন্ট সিজফায়ারের রাজি আছে কিন্তু শর্ত আছে। তো শর্ত হলো, এক, তোমাদের পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করতে হবে। দুই, যে ইউরেনিয়াম আছে সেটা হয় আমেরিকাকে দিয়ে দাও, নয়তো ধ্বংস করো। তিন, হরমুজ প্রণালী খুলে দাও। আর বিনিময়ে কি পাবে? আমেরিকা বলছে পার্মানেন্ট সিজফায়ার হবে, দুনিয়া জুড়ে যে স্যাংশন আছে সব তুলে নেব বা তুলে নেওয়া হবে, বিভিন্ন দেশে যে ইরানের সম্পদ ফ্রিজ করা আছে সেগুলো ছেড়ে দেওয়া হবে। শুনতে বেশ লোভনীয় না? কিন্তু বন্ধুরা, ইরান এটা শুনে কি করলো জানো? আবারও না বলে দিল। এবার না বলার কারণটা আরো স্পষ্ট করে বলল। তো ইরান বলল আমেরিকার ইসরায়েলের কথার কোনো দাম নেই। গ্যারান্টি কোথায়? গাজায় সিজফায়ার হয়েছিল, হামলা চলছে। লেবাননে সিজফায়ার হয়েছিল, হামলা চলছে। পারমাণবিক প্রোগ্রাম ছেড়ে দিলে আমরা সম্পূর্ণ নিরস্ত্র হয়ে যাব। তারপর কে আমাদের রক্ষা করবে? এটা আসলে একটা ফাঁদ, পরিষ্কার ফাঁদ। পারমাণবিক প্রোগ্রাম ছেড়ে দাও, দুর্বল হয়ে যাও, তারপর তোমার তেল নিয়ে নেব। এটাই আসল প্ল্যান। বন্ধুরা, এখন একটু পাকিস্তানের দিকে বা পাকিস্তানের দিক থেকে ভাবো। পাকিস্তান এই মুহূর্তে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে আছে। আইএমএফ এর লোন দরকার। আমেরিকার সাথে সম্পর্ক ভালো না রাখলে সেই লোন পাওয়া কঠিন। তো পাকিস্তান এই মধ্যস্থতার ভূমিকা নিয়েছে কেন? কারণ একটাই, যদি এই মধ্যস্থতা সফল হয় পাকিস্তান সরকার দুনিয়ার কাছে হিরো হয়ে যাবে। বলতে পারবে দেখো আমরা মিডল ইস্টে শান্তি আনলাম। এটা পাকিস্তানের জন্য একটা বিরাট কূটনীতিক সাফল্য হতো। কিন্তু ইরান সেই সুযোগ দিচ্ছে না। ইরান পরিষ্কার বলছে ইসলামাবাদে বসে আলোচনা করব না, আমেরিকার শর্তে রাজি হব না। এখন একটা বড় প্রশ্ন মাথায় আসে, যুদ্ধে কে জিতছে আর কে হারছে সেটা কিভাবে বুঝবে? খুব সহজ উপায় আছে। যে পক্ষ সিজফায়ারের জন্য বিনয় করছে, অনুময় করছে, বুঝতে হবে সে চাপে আছে। আর এখানে কার কাছে গিয়ে বলা হচ্ছে প্লিজ সিজফায়ার করো? ইরানের কাছে। তার মানে আমেরিকা ইসরায়েল কোনো না কোনোভাবে চাইছে এই যুদ্ধ এখনই থামুক। বন্ধুরা, এই অপারেশন নিয়ে আমেরিকা যা বলছে আর আসলে কি হয়েছে, এই দুটো জিনিস দেখলে মাথা ঘুরে যাবে তোমার। তো আমেরিকা বলছে আমাদের একজন পাইলট ইরানের মাটিতে ছিল, আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে আনলাম। বিরাট সাফল্য। ট্রাম্প নিজে এই অপারেশনের জয়গান করলেন। গোটা আমেরিকায় বলা হলো আমেরিকা তার সৈনিককে ফেলে আসে না। কিন্তু এখন ইরানের ইউরেনিয়াম ম্যানেজমেন্টের প্রধান একটা চাঞ্চল্যকর দাবি করছেন। তো তিনি বললেন এই অপারেশনের কোনো পাইলট রিস্কিউ অপারেশনের ছিলই না, এটা ছিল ইরানের ইউরেনিয়াম চুরি করার চেষ্টা। ভাবো একটু, সত্যি কি একজন পাইলট উদ্ধার করতে আমেরিকা এত বড় ফোর্স নিয়ে যাবে? 6 থেকে 8টা যুদ্ধ বিমান, হেলিকপ্টার, স্পেশাল ফোর্স, শুধু একজন পাইলটের জন্য? এটা কি বা এটা কোনো হিসেবেই মিলছে না। ইরান বলছে আমেরিকার আসল লক্ষ্য ছিল ইউরেনিয়াম হাতিয়ে নেওয়া, পাইলট রেস্কিউর অজুহাতে ওই এলাকায় ঢুকে ইউরেনিয়াম নিয়ে বের হয়ে আসা। কিন্তু ইরানের প্রতিরক্ষা বাহিনী সেটা বুঝে ফেলেছিল এবং সেই অপারেশন সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে।
আর তখনই আমেরিকা গল্পটা পাল্টে দিল, বলল আমরা পাইলট উদ্ধার করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাইলটের কোনো ছবি নেই কেন, কোনো ভিডিও নেই কেন? আমেরিকা ইসরায়েল তাদের প্রতিটা অপারেশনের ফুটেজ দেয়, এমনকি যে গোপন অপারেশনগুলো হয় মোসাদ যেগুলো করে সেগুলোও ডকুমেন্টারি স্টাইল করা হয়, সেগুলোকে প্রকাশ করা হয়। কিন্তু এই অপারেশনের কোনো ছবি নেই কেন? পাইলট কোথায়, কেমন আছে, কিছুই কিন্তু দেখানো হচ্ছে না কেন? এটা কি এমন হতে পারে যে পাইলটকে আসলে ঠিকমতে উদ্ধার করাই হয়নি, নাকি পাইলট ছিলই একটা বাহানা? এই প্রশ্নগুলো এখন অনেকেই করছে। ট্রাম্প নাকি প্ল্যান করেছেন যে আমেরিকার সেনাবাহিনী গ্রাউন্ড লেভেলে ঢুকবে এবং ইরানের ইউরেনিয়াম নিয়ে বেরিয়ে আসবে। এই পাইলট রেস্কিউ অপারেশন হয়তো সেই বড় পরিকল্পনা একটা রিহার্সাল ছিল। আমরা ঢুকতে পারবো কিনা, সফলভাবে বেরোতে পারবো কিনা, ইউরেনিয়াম নিতে পারবো কিনা সেটা যাচাই করতে। কিন্তু ইরান তাদের সেই সুযোগটা বন্ধুরা দেয়নি। বন্ধুরা নেক্সট আপডেট, ইরানের জন্য এটা একটা বিশাল ধাক্কা। মেজর জেনারেল মাজেদ খাদিমি, এই নামটা হয়তো অনেকে আগে শোনেনি, কিন্তু ইরানের গোয়েন্দা জগতে এই মানুষটার গুরুত্ব ছিল অপরিসীম। প্রায় 5 দশক ধরে তিনি ইরানের ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা ব্যবস্থায় কাজ করেছেন। আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, মানে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই মানুষটার কাছে ছিল। তো ইসরায়েল আমেরিকার হামলায় তিনি বর্তমানে মারা গিয়েছেন। এই ধরনের টার্গেট কিলিং আসলে কি বার্তা দেয়? বার্তা হলো আমরা তোমার সিস্টেমের ভেতরে পৌঁছে যেতে পারি, তোমার সবচেয়ে সুরক্ষিত মানুষকেও আমরা নাগালে পাই। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ার, শুধু শারীরিক ক্ষতি না, মানসিক চাপও তৈরি করা হচ্ছে। কিন্তু ইতিহাস বলে ইরান এই ধরনের চাপে ভাঙ্গে না, বরং আরও শক্ত হয়ে দাঁড়ায়। বন্ধুরা নেক্সট যেটা আপডেট আসছে, ইরাকে আমেরিকার যে সবচেয়ে বড় ঘাঁটি আছে ভিক্টোরিয়া বেস, সেটা ইরান সমর্থিত সংগঠন হামলা করেছে, আগুন লেগে গেছে। এটা কোনো ছোট ঘটনা না। ভিক্টোরিয়া বেস মানে এটা একটা বিশাল সামরিক স্থাপনা। এখান থেকে আমেরিকা পুরো ইরাক এবং আশেপাশের এলাকা মনিটর করে। এই বেসে হামলা মানে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো, এটা একটা বার্তা। তুমি যদি ইরানে হামলা বাড়াও, আমরাও তোমার ঘাঁটিতে হামলা করব। বন্ধুরা অনেকে লেবাননের অনেকে হিজবুল্লাহ সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন। দেখুন, অনেকে লেবাননে হিজবুল্লাহকে চেনেন, কিন্তু কাতাইব হিজবুল্লাহ কিন্তু আলাদা সংগঠন। এই নিয়ে একটা বড় আপডেট আসছে। হিজবুল্লাহ আলাদা, কাতাইব হিজবুল্লাহ আলাদা সংগঠন। তো এরা সিরিয়া এবং ইরাকে সক্রিয়। তো ইরানের সাথে এদের সরাসরি সম্পর্ক আছে। তো কাতাইব হিজবুল্লাহ নেতা আবু হোসেন আল হামিদাউরি সরাসরি ঘোষণা করেছেন আমেরিকা যদি ইরানের ওপর সেই বড় হামলা করে, যেটার কথা বলা হচ্ছে, তাহলে মিডল ইস্টের প্রতিটা তেল এবং গ্যাস প্ল্যান্ট আমাদের টার্গেট হবে। শুধু ইরানের হয়ে লড়া না, পুরো এলাকার শক্তির অবকাঠামোয় হামলা। এটার মানে কি একবার ভেবে দেখেছো? সৌদি আরবের তেলের প্ল্যান্ট, কুয়েতের প্ল্যান্ট, ইউএইর প্ল্যান্ট সবই টার্গেট হতে পারে। আর এটা হলে বিশ্ব তেল সরবরাহ একটা বিশাল সংকটে পড়বে। তেলের দাম আকাশ ছোঁবে, আর এটার সরাসরি প্রভাব পুরো দুনিয়ার অর্থনীতিতে পড়বে। বন্ধুরা বন্ধুরা বাবল মানদেব প্রণালী নিয়ে একটা বড় আপডেট আসছে। হরমুজ প্রণালীর কথা তো অনেকে জানে, ওটা বন্ধ হলে পারস্য উপসাগরের তেল আর বের হতে পারে না। কিন্তু বাবেল মানদেব হলো লোহিত সাগরের মুখে একটা জায়গা। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যেরকমটা হরমুজ প্রণালী আপনারা শুনেছেন এই ওয়ারের চলতেতে। তো ইউরোপে যাওয়ার যে সবচেয়ে ছোট সমুদ্র পথ, সেটা এই বাবেল মান্দাব দিয়ে যায়, সেটা এখান দিয়ে যায়। তো এটা বন্ধ হলে ইউরোপে মাল পাঠাতে আফ্রিকা হয়ে ঘুরতে হবে, এবং সময় এবং খরচ দুটোই বাড়বে। তো ইয়েমেনের হুতিরা বাবেল মান্দাব বন্ধ করে দিতে পারে। এবং এখন খবর আসছে যে হুতিদের গাইড করতে ইরানের আইআরজিসির কিছু লোক, লেবাননের হিজবুল্লাহর কিছু লোক এবং রাশিয়ার কিছু এক্সপার্ট, এরা চুপচাপ হুদয়দা বন্দরে পৌঁছে গেছে। তো রাশিয়ার এক্সপার্টরা কেন? কারণ রাশিয়া চায় আমেরিকা মিডল ইস্টে আটকে থাকুক। রাশিয়া চায় না আমেরিকা ইউক্রেনে মনোযোগ দিক। তাই রাশিয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে যে মিডল ইস্টে আগুন জ্বলতে থাকুক। আর এই ত্রিপক্ষীয় উপস্থিতি হুদায় দেয়
এটা মানে একটাই, যে বাবেল মান্দাব যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। কারণ গেম এখানে তিনজনের সরাসরি নেমে গেছে, এক রাশিয়া, এক আমেরিকা, আর এক আহ, ইরান। আর বাকি ওদিকে চায়না, ইসরায়েল রয়েছে। তো বড় বড় তিনটে প্লেয়ার এখানে ঢুকে গেছে। তো আরেকটা বন্ধুরা বড় প্রশ্নে আসি, যেটা হচ্ছে ট্রাম্পের আলটিমেটাম। অনেকেই বলছেন আমাকে যে ট্রাম্পের আলটিমেটামের কি হলো এবং ইরানের কি অবস্থা। তো ট্রাম্প ইরানকে একটা ডেডলাইন দিয়েছেন মঙ্গলবার, মানে এই মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সিজফায়ারে রাজি হতে। তো ইরান রাজি হচ্ছে না। তাহলে মঙ্গলবারের পর কি হবে? দুটো সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, আমেরিকা ইরানে বড় হামলা করবে। ইরানের তেল অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা, সামরিক ঘাঁটি এগুলো টার্গেট হবে। দ্বিতীয় সম্ভাবনা, আমেরিকা আরেকটু সময় নেবে, কারণ বড় হামলার পরিণতি কি হবে সেটা আমেরিকাও জানে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সঙ্গে সঙ্গে মিডল ইস্ট জুড়ে হামলা শুরু করবে। হুতিরা বাবাল মান্দাব বন্ধ করবে। ইরাকে আমেরিকার ঘাঁটিতে হামলা বাড়বে। তেলের দাম লাফিয়ে উঠবে। এটা আমেরিকার নিজের অর্থনীতির জন্য বন্ধুরা ভালো না। ইতিমধ্যে আমেরিকার ভেতরে তেলের বিশাল সংকট চলছে। আমেরিকার নিজস্ব তেল থাকা সত্ত্বেও সেখানে তেলের দাম ডাবল হয়ে গেছে। তো তাই আমেরিকা হয়তো আবার বা আরেকবার পাকিস্তানকে দিয়ে চেষ্টা করাবে, অথবা অন্য কোনো মধ্যস্থতাকারী খুঁজবে। কিন্তু ইরান এখন পর্যন্ত যা বলছে তাতে মনে হচ্ছে না ইরান কোনো শর্তে রাজি হবে, বিশেষত পারমাণবিক প্রোগ্রাম ছাড়া শর্তে তো একেবারেই না। আর বন্ধুরা, এখানে ইরান আরেকটা কথা বলছে যে ভারতকে যদি মধ্যস্থতায় রাখে তাহলে আমরা মধ্যস্থতায় কোনো একটা সুফল আসতে পারে। তো সেটা ইরান বলছে, কারণ জানে ভারত ইন্ডিয়ান ওশেনে মহারাজা। তো ইরান এটাও ভালো করে জানে, এবং ভারতের নিউট্রালিটি এটা কিন্তু ইরান ভালো করে জানে। বন্ধুরা দেখুন, দুনিয়ার কোনো দেশ বা কোন দেশগুলো ইরানের পাশে আছে আর কোনগুলো আমেরিকার পাশে এটা বোঝা দরকার। রাশিয়া প্রত্যক্ষভাবে না হলেও কৌশলগতভাবে ইরানকে সমর্থন দিচ্ছে। রাশিয়ার এক্সপার্টরা হুতিদের সাহায্য করছে, এটাই তার প্রমাণ। চীন, ইরানের সাথে বিশাল তেলের চুক্তি আছে। চীন চায় ইরান টিকে থাকুক। সরাসরি সামরিক সাহায্য না করলেও কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন তো আছেই। পাকিস্তান আপাতদৃষ্টিতে আমেরিকার পক্ষে, কারণ IMF এর লোন চোকাতে হবে। কিন্তু পাকিস্তানের জনগণের একটা বড় অংশ ইরানের প্রতি সহানুভূতিশীল। সরকার আর জনগণ এক জায়গায় নেই। আর ভারত, ইরানের সাথে সম্পর্ক আছে, তেলের ব্যবসা আছে, কিন্তু আমেরিকার সাথেও ভালো সম্পর্ক। ভারত কোনো পক্ষ নেবে না, ভারত নিজের স্বার্থে চলবে। আর এটাই রিয়েলিটি। আরব দেশগুলো দেখুন, সৌদি আরব, UAE, এরা আমেরিকার মিত্র, কিন্তু এরাও চায় না মিডল ইস্টে একটা বড় যুদ্ধ লেগে যাক, কারণ সেই যুদ্ধে তাদের তেল স্থাপনা নিরাপদ থাকবে না। তো সহজ করে বলতে গেলে মিডল ইস্ট এই মুহূর্তে একটা কেরোসিনের ভেজা খড়ের গাদার মতো আর কি, একটা ফুলকি লাগলেই জ্বলে উঠবে। আমেরিকা চাইছে ইরান দুর্বল হোক, পারমাণবিক সক্ষমতা হারাক, তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ কমুক। আর ইরান চাইছে বেঁচে থাকতে, আর বেঁচে থাকার জন্য ইরান তার পারমাণবিক প্রোগ্রামকে একমাত্র ঢাল হিসাবে মনে করছে। আর এই দুটো অবস্থানের মাঝখানে কোনো আপোষ খুঁজে পাওয়া এই মুহূর্তে তো প্রায় অসম্ভবই মনে হচ্ছে। পাকিস্তান মধ্যস্থ করার চেষ্টা করছে, কিন্তু দুপক্ষের অবস্থান এত দূরে যে পাকিস্তানের কূটনীতি এখানে কাজে আসবে না বলেই মনে হচ্ছে। এবং যদি মঙ্গলবারের পর সত্যি বড় হামলা হয় তাহলে পুরো মিডল ইস্ট জ্বলবে। আর সেই আগুনের ধোঁয়া শুধু মিডল ইস্টে থাকবে না বন্ধুরা, পেট্রোলের দাম, শিপিং রুট বন্ধ, বৈশ্বিক অর্থনীতিতে টালমাটাল, আর এর ঢেউ আমাদের এখানেও লাগবে। তো এতটুকুই আপাতত। আর পুরো ব্যাপারটা মাথায় ঘুরছে। আজকে যা বললাম সেটা আজকের আপডেট, কালকে কি জানি কি হবে এবং সেটা জানি না। মিডল ইস্টে যা চলছে সেটাই প্রতিদিন নতুন কিছু না কিছু তো আসছে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব পরের আপডেটগুলো নিয়ে আসতে। তোমার কাছে একটাই অনুরোধ, এই ধরনের ঘটনাগুলো একটু ফলো করতে থাকো, কারণ এগুলো শুধু দূরের যুদ্ধ না, এগুলো তোমার আমার জীবনকেও একটু একটু করে প্রভাবিত করছে। সচেতন থাকো, তথ্য যাচাই করে নাও। আর এই ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে শেয়ার করে দাও, যাতে আরও বেশি মানুষ জানতে পারে। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে